ফার্স্টে যেটা একটু দেখাবো, লাস্ট ল্যাবে আমি টাস্ক দিছিলাম অনেকগুলা। ওই টাস্কগুলা আবার ল্যাবে আমি কমপ্লিট করে দেখাইছিলাম, তোমার সলিউশনও তোমাদেরকে দিয়ে দিছিলাম হয়তো। সেগুলো নিজেরা কয়জন প্র্যাকটিস করছো আমাকে একটু হ্যান্ড রেজ করে জানাও। ভয়েস কি শোনা যাচ্ছে আমার ঠিক মতো? হ্যালো, আমার ভয়েস কি শোনা যাচ্ছে ঠিক মতো? জি ভাইয়া, শোনা যায়। আচ্ছা হ্যাঁ, যেটা বললাম যে লাস্ট ল্যাবের যে টাস্কগুলো ছিল, যে টাস্কগুলো আমি দেখাই। লাস্ট ল্যাবে যে এই টাস্কগুলো ছিল, এগুলো চারটা ছিল। এগুলো কারা কারা, মানে আমি ল্যাবে করতে দিছিলাম, ম্যাক্সিমামই তোমরা পারো নাই, যার কারণে ল্যাবে আমি দেখাই দিছিলাম এই টাস্কগুলা। এখন এগুলো আবার নিজে থেকে প্র্যাকটিস করছো কারা কারা, এই জিনিসগুলো একটু একটু হ্যান্ড রেজ করে জানাও যে, আর তুমি যদি এই জিনিসগুলো একটু বাসায় প্র্যাকটিস করে থাকো, একটু হ্যান্ড রেজ করে জানাও মিটিং এ। আম্মু যাও। কেউ করো নাই জিনিসগুলো, একটু প্র্যাকটিস করো নাই কেউ? তাসমিয়া। আচ্ছা, এই টাস্কগুলো যে আমি ল্যাবে করাইছিলাম, তোমরা তো দেখছিলা নাকি? তোমাদের লাস্ট ওই যে IEEE এর যে মিটিং ছিল সেই দিন হয় একটা ল্যাব হয়েছিল অফলাইনে, সেই ল্যাবেই টাস্কগুলো আমি দিছিলাম। তাহলে তো সবাই জানার কথা। এখন কেউ কি একটু ট্রাই করো নাই বাসায় এই জিনিসগুলা? হ্যাঁ, ট্রায়াঙ্গেল ক্লাসেরটা করছিলাম। ট্রায়াঙ্গেলের যেটা করছিলা, এখানে সবগুলো আসলে করা লাগতো মোটামুটি। আচ্ছা, এগুলা যদি তোমরা মানে করে থাকলে আমি সামনে আগাইতে পারতাম আর কি, কনস্ট্রাক্টর দিয়ে। এগুলো একটু করা উচিত, ঠিক আছে? আমি এগুলা যেহেতু সলিউশন দেওয়া আছে, এখানে লিংক দেওয়া আছে সলিউশন। আচ্ছা, এই ফাইলটা তো তোমাদের মনে হয় দিছিলাম, দিছিলাম না? এই ফাইলটা, ল্যাব টাস্কের এই ফাইলটা কি শেয়ার দিছিলাম তোমাদেরকে? আচ্ছা আচ্ছা, সবার কাছে তাহলে আছে। তাহলে তোমরা একটু সবগুলাই করে ফেলার ট্রাই করো, ঠিক আছে? আর যদি না বোঝো, এখানে সলিউশন লিংকের ভিতরে গেলেই সলিউশন পেয়ে যাবা। সেটা দেখে দেখে, সেটা দেখে বুঝে এরপর নিয়ে যে আবার ট্রাই করো অন্য কোনো ভাবে, অন্য কোনো কিছু দিয়ে, ঠিক আছে? এখানে তো ট্রায়াঙ্গেল রেক্টেঙ্গেল ছিল, তুমি অন্য কিছু আরো অন্য জিনিসপত্র ট্রাই করতে পারো অবজেক্ট হিসেবে চিন্তা করে, ঠিক আছে? আচ্ছা, এখন আজকের ক্লাসে বা আজকের ল্যাবে ছোট্ট একটা জিনিস আমরা দেখবো, সেটা হলো যে ক্লাসের কনস্ট্রাক্টর, ঠিক আছে? কনস্ট্রাক্টর তোমাদেরকে অলরেডি আমি বলছিলাম কনস্ট্রাক্টর কি জিনিস। কেউ একজন বলো তো দেখি কনস্ট্রাক্টর কি জিনিস ক্লাসের। এনিওয়ান? আচ্ছা, আমার ভয়েস কি অনেক আস্তে শোনা যাচ্ছে? না ভাই। আচ্ছা, তাহলে বলো দেখি কেউ একজন কনস্ট্রাক্টর কি। আচ্ছা, যে ফাংশনে বলা যায়, আরেকটু আরেকটু ব্যাখ্যা করা লাগবে। কেউ? হ্যাঁ, কোশ্চেনটি একটু আবার রিপিট করবেন? ক্লাসের কনস্ট্রাক্টর কি? কনস্ট্রাক্টর।
ভাইয়া কনস্ট্রাক্টর হচ্ছে ও একটা ফাংশনের মতো, মানে হচ্ছে আমরা যে ভেরিয়েবল গুলো হচ্ছে ডট দিয়ে দিয়ে হচ্ছে ভ্যালু গুলো অ্যাসাইন করি না, যদি আমরা হচ্ছে কনস্ট্রাকশন মেক করি তাহলে হচ্ছে মানগুলো আমরা ডিরেক্টলি দিয়ে দিতে পারি মানে মেইন ফাংশন থেকে এটা তো ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে। ইউজ একটা, কিন্তু কনস্ট্রাক্টর আসলে মেইনলি কি, এটা দিয়ে হয় কি? এটাতে বললাম যে হ্যাঁ আমি এটা একটা ইউজ, তুমি যেটা বলছো সেটা একটা ইউজ, মানে আমি ভেরিয়েবলের মান ডাইরেক্ট পাস করে দিতে পারি। কিন্তু কনস্ট্রাক্টর কেন লাগবে, এটা কেন দরকার? আমি তো অন্যভাবে নর্মালি ডট দিয়ে অ্যাক্সেস করে আমি ভেরিয়েবল সেট করে দিতেই পারতাম ভ্যালুগুলো, বা গেটার ফাংশন বা সেটার ফাংশন ইউজ করতেই পারতাম। তাহলে কনস্ট্রাক্টর কেন দরকার? ভাই আমরা যখন অনেক ডেটা নিয়ে কাজ করব, ধরেন হচ্ছে 2-4 জনের ডেটা হলে আমরা কনস্ট্রাকশন ইউজ না করলেও হয়। যদি অনেক নিয়ে ডেটা নিয়ে কাজ করি তখন হচ্ছে কনস্ট্রাকশনটা আমাদেরকে হেল্প করবে। আচ্ছা, এটাও বুঝলাম যে হ্যাঁ আমাকে হেল্প করবে, কিন্তু এটা মাস্ট আসলে। তুমি যদি কনস্ট্রাক্টর নাও লেখো তাও তোমার বিল্ট ইন ভাবে মানে ডিফল্ট একটা কনস্ট্রাক্টর দেওয়া থাকে। তাহলে ডিফল্ট কনস্ট্রাক্টর কেন দেওয়া থাকবে, ওটা কেন দরকার আমার? মানে এখনো অরিজিনাল অ্যান্সারটা আমি পাইনি, ঠিক আছে। তুমি যেটা বলছো সেটা ঠিক আছে, আমার জন্য সুবিধা করে দিবে, কিন্তু আরেকটা অনেক বড়, সবচেয়ে বড় কাজ যেটা, সেটাই মিস করে গেছো। যে কেউ একজন, আর কেউ, কনস্ট্রাক্টর। জাস্ট একটা লাইন, মানে অরিজিনাল কাজ ওর যেটা সেটা, ঠিক আছে। কনস্ট্রাক্টরের মিনিং থেকে আসলে, কনস্ট্রাক্টর ওয়ার্ডের মিনিং থেকে ওর কাজটা আসলে বোঝা যায়। একটা ক্লু দিয়ে দিলাম, তাও কেউ একজন বলো দেখি। ভাই এটা মেইনলি অবজেক্ট তৈরি করতে সহযোগিতা করে। সহজে কিছু না, ওই আসলে মেইনলি অবজেক্টটা ক্রিয়েট করতেছে, ঠিক আছে। ওই অবজেক্টটা ক্রিয়েট করতেছে, ক্রিয়েট করা বলতে এই জায়গায় আমি কি বুঝাইতেছি, সেটা হলো আমি একটা ট্রায়াঙ্গেল বা রেক্ট্যাঙ্গেল একটা, আচ্ছা, ধরলাম একটা ট্রায়াঙ্গেল ক্লাস আমরা লিখলাম, ঠিক আছে। ওর ভিতরে দুইটা ভ্যারিয়েবল আছে, একটা হলো বেস আর একটা হাইট। আমি ভ্যারিয়েবল গুলো লিখছি, ঠিক আছে। ওর ভিতরে প্রাইভেট হিসেবে দুইটা ভ্যারিয়েবল আছে, বেস এবং হাইট। আমি ক্লাস যখন লিখবো, ক্লাস তো ক্রিয়েট হয়ে যায় না, মানে সাধারণত তো সেখান থেকে অবজেক্ট ক্রিয়েট হবে না, তাই না? ক্লাস একটা জাস্ট একটা ডিজাইন, অবজেক্টের ডিজাইন। এখন সেখান থেকে অবজেক্ট ক্রিয়েট হয় কখন, আমি যখন নিচে ওটার নাম দিয়ে, ক্লাসের নাম দিয়ে একটা অবজেক্ট লিখতেছি বা অবজেক্টকে ডিক্লেয়ার করতেছি, তখন ভিতরে ভিতরে সেই অবজেক্টটা সে ক্রিয়েট করে, ঠিক আছে। সেখানেই কনস্ট্রাক্টর কাজে লাগে। যখন একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, তখন তার জন্য কতটুকু মেমোরি দরকার, বা তার যে নিজস্ব ভ্যারিয়েবল গুলা, সেই ভ্যারিয়েবল গুলোর জন্য মেমোরি অ্যালোকেট করবে কে? এই কনস্ট্রাক্টরটা। মানে ওই ভ্যারিয়েবল গুলাকে ডিজাইন থেকে রিয়েলিটিতে আনতেছে হলো আমাদের কনস্ট্রাক্টর, ঠিক আছে। এটাই কনস্ট্রাক্টরের মেইন কাজ। ও করবে কি, ভ্যারিয়েবল গুলা বা ওর যা যা জিনিস আছে সেগুলা আমাদের অরিজিনালি ওকে ক্রিয়েট করবে মেমোরিতে, ঠিক আছে। যেমন এটার ক্ষেত্রে এখানে ল্যাপটপসকের এখানে যেটা বলছে যে এই যে হাইট আর বেসের যে ভ্যারিয়েবল গুলা, এই ভ্যারিয়েবল গুলা তো আমি যখন, আচ্ছা সলিউশনটা আমি একটু দেখাই। এই যে সলিউশনটা দেখা যাচ্ছে তো, তাই না? এখান থেকে আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই। দেখা যাচ্ছে তো এটা, তাই না? জি ভাই দেখা যাইতেছে। আচ্ছা, কোড দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে ক্লাস ট্রায়াঙ্গেল ক্লাসটা যে এখানে, এই ক্লাসে ওর প্রাইভেটে দুইটা ভ্যারিয়েবল আছে, হাইট আর বেস। আমি যখন এই যে ক্লাসটা যে লেখা, সেই ফোল্ডার, এই যে এই ক্লাসটা যে লেখে, এখানে সবকিছুই জাস্ট একটা ডিজাইন, ঠিক আছে। এখানে সবকিছু ডিজাইন, কোনো কিছুরই এখানে অস্তিত্ব নাই। আমি চাইলেই নিচে ট্রায়াঙ্গেলের নাম দিয়ে ওর ফাংশন বা ভ্যারিয়েবল ইউজ করতে পারবো না, কারণ ওটা তো নাই আমার কাছে আসলে। এটা জাস্ট একটা ডিজাইন। এটা ইউজ করতে পারবো কখন, আমি যখন এই ট্রায়াঙ্গেলের, এই যে এখানে ট্রায়াঙ্গেলের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, মানে অবজেক্ট ক্রিয়েট করলাম ট্রায়াঙ্গেলের। সে অবজেক্টটা যখন ক্রিয়েট হইলো, তখনই একটা কনস্ট্রাক্টর কল হবে, ঠিক আছে। তখন কনস্ট্রাক্টর কল হয়ে কনস্ট্রাক্টর ওর জন্য এই যে ভ্যারিয়েবল গুলো, এই ভ্যারিয়েবল গুলোর জন্য আমাদের মেমোরিতে জায়গা অ্যালোকেট করবে, বা ওগুলোকে রিয়ালিটিতে আনবে। যে ভ্যারিয়েবল গুলো আসলে ক্রিয়েট করবে কনস্ট্রাক্টরটা, ঠিক আছে। আর এই ফাংশন গুলাকেও আমাদের এখানে ডাইরেক্টলি কিন্তু ফাংশন ইউজ করতে পারতাম না, আমি যদি না ওটার একটা অবজেক্ট ক্রিয়েট করে থাকি, ঠিক আছে। এখন অবজেক্ট ক্রিয়েট করার পর থেকে এই জিনিসগুলো ইউজ করতে পারতেছি। তাহলে কনস্ট্রাক্টর করবে কি, কনস্ট্রাক্টর আমাদের প্রথম কাজটাই আমাদের ভ্যারিয়েবল গুলোর জন্য মেমোরি অ্যালোকেট করে দেওয়া। হ্যাঁ, এই যে ভ্যারিয়েবল গুলো আমার এখন লাগবে, মেমোরিতে ওর জন্য জায়গা তৈরি করে ফেলবে, ঠিক আছে। এটা মেইনলি কনস্ট্রাক্টরের কাজ। কনস্ট্রাক্টর ইউজের মধ্যে
সবচেয়ে বড় সুন্দর একটা ইউজ হলো যে আমি এই এই যে সেটার দিয়ে প্রত্যেকবার ভেরিয়েবলের যে ভ্যালু সেট করে দিতেছি সেটার ফাংশন দিয়ে, সেটার ফাংশন না ইউজ করে আমি ডাইরেক্ট কনস্ট্রাক্টরের মাধ্যমে প্যারামিটার পাস করে দিতে পারবো, যেটা ও হলো আমার অবজেক্ট ক্রিয়েটের সময় ওই ভেরিয়েবলগুলো সেট করে দিতে পারবে। ঠিক আছে। এখন আমাদের যেই এই টাস্কের এখানে কনস্ট্রাক্টরের কোনো কাজ ছিল না, এখানে জাস্ট আমার এই ডাটা টাইপ গুলো নিয়ে কাজ, আর ছোট ছোট কয়েকটা ফাংশন কিভাবে ক্রিয়েট করা লাগে সেই জিনিসগুলো আর কি এখানে দেখানো হয়েছিল আর কি। আর আজকে আমরা যেটা করব সেটা হলো কনস্ট্রাক্টর ইউজ করব। ঠিক আছে, সেম কাজগুলোই আমরা, নতুন কিছু করব না, এই জিনিসগুলোই করব কিন্তু এখন কনস্ট্রাক্টর ইউজ করব। ঠিক আছে, কনস্ট্রাক্টর। আচ্ছা, তাহলে দেখো আমরা একটু কোড করি। কোড ব্লকস তো দেখা যাচ্ছে তাই না? আচ্ছা, তাহলে আমরা সেম কোডটাই করব আগের মতনই। জাস্ট এখন আমার ওই ভ্যারিয়েবল গুলো ইনিশিয়ালাইজ করার জন্য কনস্ট্রাক্টর ইউজ করব, বা আমার ভ্যালু পাস করার জন্য আমি কনস্ট্রাক্টর ইউজ করব, এটাই জাস্ট। ঠিক আছে, কোড তো দেখা যাচ্ছে তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে সবসময়, আচ্ছা এটা তোমাদের হয়তো আগে বলছি, আবার একটু বলতেছি যে ক্লাস যখন লিখতে হয়, ক্লাস কিন্তু সবার আগে লিখতে হবে। তুমি ক্লাসের আগে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবা না। ঠিক আছে, ক্লাস লিখতে হবে সবার আগে। তুমি যদি একটা ভ্যারিয়েবল বা আলাদা ফাংশনও লিখতে চাও, সেটা লিখতে হবে ক্লাসের ডেফিনিশন শেষ হওয়ার পরে। ঠিক আছে, ক্লাসের আগে কোনো কিছু লেখা যায় না। মানে কোনো কিছু বলতে ভ্যারিয়েবল কোনো নিতে পারবে না, ইনিশিয়ালাইজ করতে পারবে না ভ্যারিয়েবল। ঠিক আছে, সর্বপ্রথম আমাদের ক্লাস লিখতে হবে। ওর প্রায়োরিটি সবচেয়ে বেশি দিক দিয়ে। তাহলে আমরা আগের মতোই একটা ট্রায়াঙ্গেল ক্লাস লিখবো। ট্রায়াঙ্গেল, ঠিক আছে। আচ্ছা, আগের মতনই ওদের প্রাইভেট ডাটা থাকবে কিছু, যেটা হলো একটা বেস আর একটা হাইট। ঠিক আছে, হাইট থাকবে। এখন আমি জাস্ট চেঞ্জটা কি করব, আগের বার আমি গেটার আর সেটার মেথড ইউজ করছিলাম। গেটার দিয়ে হলো এগুলার ভ্যালুগুলো রিড করে, আর সেটার দিয়ে এই ভ্যালুগুলো সেট করে। এখন আমি সেটার ইউজ করব না, বা সেট মেথড ইউজ করব না, জাস্ট একটা কনস্ট্রাক্টর লিখবো যেটা কি করবে, এই কনস্ট্রাক্টরটা এই ভ্যারিয়েবলগুলোর ভ্যালু সেট করে দিবে। ঠিক আছে, আমি কনস্ট্রাক্টর লিখি তাহলে, একটা কনস্ট্রাক্টর একটা ফাংশনের মতো। ঠিক আছে, কনস্ট্রাক্টর একটা ফাংশনের মতো, কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ নেই, ও কোনো কিছু আমাকে রিটার্ন করবে না। ঠিক আছে, তাহলে আমার রিটার্ন টাইপ লিখতে হবে না, ভয়েডও লিখতে হবে না এখানে। জাস্ট আমার লিখতে হবে কনস্ট্রাক্টরের নাম অবশ্যই থাকতে হবে আমাদের ক্লাসের যেই নামটা সেই নামটা। ঠিক আছে, মানে ক্লাসের নাম হলো ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল, এরপরে ফাংশন যেভাবে লেখে সেভাবেই, প্রথমে একটা প্যারেনথেসিস থাকবে, এরপরে কার্লি ব্রেস, এরপরে হলো এখানে যদি আমি কোনো প্যারামিটার বা আর্গুমেন্ট আমি এখানে নেই, সেই আর্গুমেন্টগুলো লিখতে হবে। তাহলে আমি এখানে বাইরে থেকে কি কি পাস করব, আমার বেস আর হাইট পাস করতে চাইতেছি, তাহলে ডাবল, ধরো বেস ডাবল হাইট। এখন আমি তাহলে নিয়ে নিলাম, তাহলে আমি ইউজার থেকে হলো আমার এই এই জিনিসগুলো পাস করব। ঠিক আছে, ইউজার এগুলা পাস করবে, এই ফাংশনটা পাস করবে। এখন এটা দেখি কাদের মনে আছে, আমি যদি এখন এটা লিখি বেস ইকুয়াল টু বেস হাইট ইকুয়াল টু হাইট, এভাবে কি কাজ করবে? ভাই এখানে কাজ করবে না, এটা মানে হচ্ছে কম্পাইলারটা হচ্ছে ইয়া প্রবলেম হবে যে বুঝবেন এটা কোন হ্যাঁ বেসটা হ্যাঁ, ইয়া করতেছে, ইন্ডিকেট করতেছে। এই এই ইস্যুগুলোকে আমরা, হ্যাঁ মানে কোন ভ্যারিয়েবল এখানে বোঝাতেছে সেটাও বুঝবে না। ঠিক আছে, এই উপরেরটাও বেস নিচেরটাও বেস। এখন এখানে নরমালি যেটা হয়, একটা স্কোপের ক্ষেত্রে আমি যে স্কোপে আছি সেই স্কোপের লোকাল ভ্যারিয়েবল গুলাকে অবশ্যই প্রাধান্য দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এই যে এখানে এই যে বেস আর হাইট, ও কি করবে, এই দুইটাকেই এই বেস গুলা ধরে নিবে, মানে এই ভ্যারিয়েবল গুলা ইউজ করবে, এইগুলা ইউজ করবেই না।
কারণ ওর কাছে লোকাল জিনিসগুলোই প্রাধান্য বেশি পাবে, ঠিক আছে, সবসময় লোকাল ভেরিয়েবল গুলোকে প্রাধান্য বেশি পায়। আমি স্কোপের ভিতরে মনে আছে তোমাদের যখন ওই সি প্লাস প্লাস কোর্সে যে ক্লাস করাইছিলাম একটা স্কোপ অফ ভেরিয়েবল, সেখানে আমি লোকাল আর লোকাল স্কোপ গ্লোবাল স্কোপ এগুলো নিয়ে কথা বলছিলাম। সেখানে একটা জিনিস মনে হয় বলছি কি না খেয়াল নাই, আবার একটু বলি দেখো। সেটা হলো আমি যদি এটা লিখি, বাইরে একটা ভেরিয়েবল ধরো আছে, ধরো ইন্টিজার i ইকুয়াল টু 5, ঠিক আছে। আমি এখন এখানে আরেকটা লিখি ইফ, ধরো এখানে কিছু একটা কন্ডিশন, ঠিক আছে, কন্ডিশনটা আপাতত ম্যাটার করতেছে না। এখানে আরেকটা কোড আছে, এখানে আরেকটা i আছে, i ইকুয়াল টু 10 কাউট i। বলো তো এখানে i এর ভ্যালু কত প্রিন্ট হবে, নাকি কোনো ইরর দিবে এখানে এই পার্টটা? 10 প্রিন্ট হবে। 10 প্রিন্ট হবে। আচ্ছা এখানে কি কোনো ইরর দেওয়ার চান্স আছে, যেহেতু সেম ভ্যারিয়েবল, সেম নামের ভ্যারিয়েবল দুইটা আছে? না, এখানে কোনো ইরর দিবে না, কারণ এই এই যে আইটা, এইটা হলো শুধু এই স্কোপের জন্য লিমিটেড, ঠিক আছে, আর এই আইটা বাইরের স্কোপ, এটা গ্লোবাল একটা আই, ঠিক আছে। এখন সব সময় একটা ব্লকের ভিতরে ওর যে লোকাল ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটা বেশি প্রায়োরিটি পায়। তার মানে এই জায়গায় যে ভিতরের যে আইটা, এই যে এখানের যে লোকাল আইটা, সেটা বেশি প্রাধান্য পাবে, যার কারণে ভ্যালু ইউজ করার সময় আমার লোকাল যে আছে তার ভ্যালুটাই ইউজ হবে, ঠিক আছে। এটাই, তার মানে এইখানে বেস দুইটা যে ইউজ হইতেছে, এই দুইটা বেসই আসলে এইটা, কারণ এরা এরা লোকাল, আর ওটা তো বাইরে, এটা তো গ্লোবাল বা ওর বাইরের স্কোপে, ঠিক আছে। লোকালটাই প্রায়োরিটি পাবে, এই দুইটাই আসলে এইটা, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা চেঞ্জ করার জন্য আমরা কি করব, দিস কিওয়ার্ড ইউজ করব, তাই না। দিস দিস দিয়ে কি বোঝায়, যে ও যেই স্কোপের ভিতরে আছে ওর মাদার স্কোপকে বোঝাচ্ছে বা এই ক্লাসটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে দিস ডট বেস ইকুয়াল টু বেস, তাহলে আমি জাস্ট এটাই করব আর কিছু না। এখন এইগুলো যে ক্রিয়েট হইলো, এই ভ্যালুগুলো যে আসলে ক্রিয়েট হইলো, এই ভ্যালুগুলো ইউজ করার জন্য বা ভ্যালুগুলো প্রিন্ট করার জন্য আমি আলাদা একটা ফাংশন লিখি, ধরো সেই ফাংশনটা জাস্ট ভ্যালুগুলো প্রিন্ট করবে, ঠিক আছে। আমি নাম দিলাম, ফাংশনের নাম দিলাম প্রিন্ট, ও কিছু নেবে না, ও জাস্ট প্রিন্ট করবে। করবে কি, কাউট বেস হাইট, জাস্ট এটুকু প্রিন্ট করবে, ঠিক আছে। ওর ভ্যালুগুলো ঠিক মতো সেট হইলো কিনা প্রিন্ট করবে জাস্ট। আচ্ছা এরা এখানে কনস্ট্রাক্টর আর ক্লাসের নেমটা সেম হয়েছে না? হ্যাঁ, কনস্ট্রাক্টরে আমি এটা বলছিলাম, কনস্ট্রাক্টরে অবশ্যই অবশ্যই ক্লাসের সেম নাম দেওয়া লাগে, কনস্ট্রাক্টরে আলাদা নাম দেওয়া যায় না, কনস্ট্রাক্টরের অবশ্যই সেম নাম হইতে হবে জাস্ট। আচ্ছা আর কনস্ট্রাক্টর অবশ্যই একটা ফাংশনের মতো, দেখো ওর পুরো স্ট্রাকচার একটা ফাংশনের মতো, এটা ফাংশনের নাম, এটা আর্গুমেন্ট পাস করলাম, এরপরে কার্লি ব্রেসের ভিতরে ওর কোডগুলো, ঠিক আছে। জাস্ট কনস্ট্রাক্টরে কি থাকবে না, কোনো রিটার্ন কিছু থাকবে না, ভয়েডও থাকবে না, ভয়েডও থাকবে না, এখানে কিছু থাকবে না, শুধু ব্ল্যাঙ্ক, ঠিক আছে। আচ্ছা আর এটা কি ভাইয়া পাবলিক? হ্যাঁ, এটা আমি একটু পরে বলতেছিলাম। আচ্ছা এখন আমি যদি, হ্যাঁ কনস্ট্রাক্টর অবশ্যই পাবলিক হওয়া লাগে। কেন লাগে, কনস্ট্রাক্টর ইউজ করবে হলো আমার মেইন ফাংশনটা, বা বাইরের ফাংশন আসলে ইউজ করবে, বা বলতে পারো যে আমার কোড যখন কম্পাইল হবে তখন এই কনস্ট্রাক্টরের কাজটা আসলে কার হাতে, যে অবজেক্ট ক্রিয়েট করতেছে তার হাতে। যেমন আমি ইউজারের কথা বলছি, আমি ধরো এখানে ট্রায়াঙ্গেল ক্রিয়েট করব, একটা ট্রায়াঙ্গেল অবজেক্ট ক্রিয়েট করব, ট্রায়াঙ্গেল tr1, ঠিক আছে। এই যে অবজেক্ট ক্রিয়েট করলাম, আমি ইউজার, আমি এখানে ক্রিয়েট করতেছি, তাহলে এই জায়গায় কনস্ট্রাক্টর কল হবে অবশ্যই, এখানে অবশ্যই কনস্ট্রাক্টর কল হবে। তাহলে কনস্ট্রাক্টরকে কে কল দিতেছে, বলতে পারি মেইন ফাংশন কনস্ট্রাক্টরকে কল দিতেছে, তাই না। কিন্তু কনস্ট্রাক্টর যদি প্রাইভেট হয় তাহলে মেইন ফাংশন তো পাবে না ওকে, তাই না। তাহলে কনস্ট্রাক্টরকে অবশ্যই কি হওয়া লাগবে, পাবলিক হওয়া লাগবে। কনস্ট্রাক্টরকে অবশ্যই পাবলিক, অবশ্যই অবশ্যই কনস্ট্রাক্টরকে পাবলিক রাখা লাগবে। যদি প্রাইভেট বানাই তাহলে ওই কনস্ট্রাক্টরকে কেউ ইউজ করতে পারবে না, তার মানে ওই অবজেক্টই ক্রিয়েট হইতে পারবে না, ঠিক আছে? তাহলে কনস্ট্রাক্টর অবশ্যই পাবলিক থাকবে। আর এই প্রিন্ট ফাংশন, এটা তো অবশ্যই পাবলিক, এটাকে তো আমি বাইরে থেকে ইউজ করব যেহেতু। আমি এখানে আরেকটা লাইন লিখে দিই,
আচ্ছা, এখন এখন আমি দেখো একটা কাজ করি, ধরো tr ডট প্রিন্ট, এদের ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিই আপাতত। আচ্ছা, এইটুক কোডে কোনো সমস্যা আছে কি এখানে? দেখো তো। ভাইয়া মেইন ফাংশনের পার্টটা একটু দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ, প্রবলেম থাকার তো কথা না, তাই না? না ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, আহ, এই যে আমরা কনস্ট্রাক্টর যে এখানে লিখলাম, এই কনস্ট্রাক্টরকে আমরা ইউজ করছি কোথাও? না, বলে দিই। না। আচ্ছা, এখন কনস্ট্রাক্টর যদি ইউজ করতে চাই তাহলে যেটা করা লাগে, এই যে অবজেক্ট যখন ক্রিয়েট করলাম না, তখন এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দিয়ে আমি যা যা পাস করতে চাই, যা যা ভ্যালু সেট করতে চাই, জাস্ট ভ্যালুগুলো লিখে দিব। ঠিক আছে, এই যে এখানে যেমন আমি ধরো দিতে চাই হলো 5.5 আর 8.5, বেস এটা সেট করে দিতে চাই। এই যে দুইটা প্যারাম এখানে যেভাবে আমি কনস্ট্রাক্টরে আমরা যেভাবে লিখছিলাম, বেস আর হাইট পাস করে দিব এখানে। ঠিক আছে, এখানে লিখে দিলেই কনস্ট্রাক্টরের কাছে পাস হয়ে যাবে। তাহলে এখন যদি কল করি বা এখন যদি রান করি, তাহলে এটা সেট হয়ে অবশ্যই এর নিচে প্রিন্ট হয়ে ভ্যালুগুলো আমাকে দেখাবে। দেখি আমরা একটু। ও আচ্ছা আচ্ছা, বেস হাইট, এখানে কি হয়েছিল, ফর মেম্বার বেস, ও আচ্ছা আচ্ছা, ভুলে গেছি এটা। আচ্ছা, দিস এর এখানে ডট না দিয়ে কি করা লাগে, এইটা এই সাইনটা ইউজ করা লাগে, তোমাদের মনে আছে কিনা? কারণ দিস আমার নিজে একটা পয়েন্টার, পয়েন্টার থেকে তুমি যখন একটা ভ্যারিয়েবলের কাছে যাবা তখন আর ডট ইউজ করা যায় না, সেখানে এই সাইনটা ইউজ করতে হয়, অ্যারো অ্যারো বলতে পারি আমরা এটাকে। আচ্ছা, এবার রান হবে, তাহলে দেখো প্রিন্ট হয়ে গেছে 5.5 8.5। কিন্তু এখন ভাই দিস ইউজ করে ইয়ে করলে হবে ভাই, মানে হচ্ছে ওই যে সামনে একটা পয়েন্টার সাইন দিয়ে দিলে হ্যাঁ মানে হ্যাঁ, হচ্ছে স্টার দিয়ে মাল্টিপল দিলে, সাইন দিয়ে দিলে স্টার দিয়ে হবে, স্টার দিয়ে কাজ দিলে করবে। এটাও কাজ করবে, হ্যাঁ জানি সেটা। আচ্ছা, কিন্তু এটা দেখতে আর কি ক্লিন, ওইটা হচ্ছে ক্লিন আর কি, বুঝছো? আচ্ছা শোনো, এখন আমরা কিন্তু আগে যখন অবজেক্ট ক্রিয়েট করতাম, তখন আমি ধরো আরেকটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই এভাবে, ট্রায়াঙ্গেল tr2। আচ্ছা, আরেকটা অবজেক্ট সেকেন্ড আরেকটা ট্রায়াঙ্গেল অবজেক্ট ক্রিয়েট করতেছি এখানে, কিন্তু আমি চাইতেছি কি আমি পরে হলো ভ্যারিয়েবল সেট করব, বা ভ্যারিয়েবল আপাতত এখানে যেভাবে আমি ভ্যালুগুলো সেট করে দিয়েছি কনস্ট্রাক্টরের মাধ্যমে, এখানে আমি আপাতত কিছু দিতে চাইতেছি না। কিন্তু এভাবে যদি আমি একটা কল করি, ধরো tr2 ডট প্রিন্ট, এটা যদি রান করি, দেখো একটা এরর দিবে। আচ্ছা, অবজেক্ট এখানে অবজেক্ট ক্রিয়েট করা তো ঠিকই ছিল, তাই না? অবজেক্ট তো এভাবে ক্রিয়েট করাই যায়, ক্লাসের নাম এরপরে অবজেক্টের যেটা নাম দিব সেটা, এভাবে তো আমরা আগেও ক্রিয়েট করে দেখছি। কিন্তু এখন এভাবে যখন ক্রিয়েট করতে গেছি, একটা এরর দিয়ে দিচ্ছে, দেখো দেখো এররটাতে লিখছে নো ম্যাচিং ফাংশন ফর কল টু ট্রায়াঙ্গেল। আচ্ছা, এখানে যেটা হয় আসলে, আমরা এখান থেকে একটা কনস্ট্রাক্টর তো আমরা নিজের থেকে একটা লিখে দিছি, কিন্তু বাস্তবে যখন একটা অবজেক্ট ক্রিয়েট হয়, অবজেক্টের তো একটা কনস্ট্রাক্টর লাগেই। তাহলে সেই কনস্ট্রাক্টরটা আসলে কে দেয়? সেই কনস্ট্রাক্টরটা দেয় হলো আমাদের C++ কম্পাইলার, ঠিক আছে? ডিফল্ট একটা কনস্ট্রাক্টর দিয়ে দেয়। এখন আমরা যখন এখানে একটা কনস্ট্রাক্টর আলাদা করে লিখি, তখন যেটা হয় ডিফল্ট কনস্ট্রাক্টরটা রিপ্লেস হয়ে যায় এটা দিয়ে, ঠিক আছে? এটা দিয়ে ডিফল্ট কনস্ট্রাক্টরটা রিপ্লেস হয়ে গেছে। আচ্ছা, ডিফল্ট কনস্ট্রাক্টর কিন্তু কোনো
মানে নিত না, সরি কি বলে, কোনো প্যারামিটার নিত না, যার কারণে আমরা এইভাবে অবজেক্ট ক্রিয়েট করতে পারতাম। আমরা যদি একটু সলিউশনে যাই, দেখো আগের কোডটা যদি একটু দেখে আসি। এই যে দেখো আগের এই কোডে আমরা এখানে যে অবজেক্টগুলো ক্রিয়েট করছি, এই যে অবজেক্টগুলো ক্রিয়েট করছি ট্রায়াঙ্গেল, ট্রাই, এখানে কিন্তু কোনো কিছু আমরা পাস করিনি, কারণ আমরা কনস্ট্রাক্টর আলাদা এক্সট্রা কনস্ট্রাক্টর ইউজ করি নাই, সেই জন্য আমার কিছু পাস করা লাগে না। আমরা জাস্ট অবজেক্টের নাম দিয়ে বা ক্লাসের নাম দিয়ে এরপরে অবজেক্টের নামটা দিয়ে দিছি, ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু এখন একটা এরর দিতেছে। এররটা কেন দিতেছে? কারণ আমি ডিফল্ট কনস্ট্রাক্টরটা আমি ওভাররাইড করে ফেলছিলাম, তাই না? ডিফল্ট কনস্ট্রাক্টরটা আমি কি করছি, ওভাররাইড করে ফেলছি। এখন ডিফল্ট কনস্ট্রাক্টর কিন্তু কোনো আর্গুমেন্ট নেয় না বা কোনো প্যারামিটার সে নেয় না। এখন ডিফল্ট কনস্ট্রাক্টর তো কোনো প্যারামিটার নেয় না, কিন্তু আমার কাছে এখন যে কনস্ট্রাক্টরটা আছে সে হলো প্যারামিটার চাইতেছে দুইটা। তার মানে আমি যদি এখন এভাবে লিখে দেই, সে তো কোনো মানে ওর মতো ও কি করতেছে, এখানে কোনো কোনো প্যারামিটার পাস হচ্ছে না। দেখো নো প্যারামিটার পাস। তাহলে তুমি যদি এমন একটা ফাংশনকে কল দিতে চাও যে ফাংশনটা একটা প্যারামিটার নেয়, কিন্তু তুমি যদি প্যারামিটার ছাড়া ওকে কল দিতে চাও, তাহলে অবশ্যই একটা এরর দিবে, কারণ প্যারামিটার তো দেওয়া মাস্ট। তাহলে আমার এখানে এটা এই এররটা তোমার যদি অ্যাভয়েড করা লাগে, তাহলে তোমার একটা আলাদা নতুন করে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর লিখতে হবে তোমার, ঠিক আছে? নতুন করে একটা লিখতে হবে। তাহলে আমি একটা নতুন করে ডিফল্ট কনস্ট্রাক্টর লিখি। দেখো ট্রায়াঙ্গেল ডিফল্ট কনস্ট্রাক্টর কি করে, ও কোনো কিছু নেয় না, ও কোনো প্যারামিটার নেয় না, ওর প্যারামিটারের পার্টটা খালি থাকবে। এমনকি আমার বডিতেও কিছু লেখার দরকার নাই। তুমি চাইলে একটা ডিফল্ট ভ্যালু দিতে পারো, যখন যেমন এখানে বেস 0 হাইট 0 দুটোই আমি আগে এখানে দিয়ে দিছি। তুমি চাইলে ডিফল্ট কনস্ট্রাক্টরের ভিতরেও এটা দিতে পারো, ঠিক আছে? এটা আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর এখন আমরা একটু রান করে দেখি। আচ্ছা ট্রায়াঙ্গেল বানান কি ভুল করলাম? আচ্ছা এখন দেখো কল করে দেখি, দেখছো এখন ঠিকই রান হয়েছে। ট্রায়াঙ্গেল ভ্যালু ডিফল্ট ভ্যালু দেখো 0 0 সেট করছিলাম, 0 0ই আছে। আচ্ছা এখন এখন তোমাদের মধ্যে একজন এক্সপ্লেইন করো, এখানে দেখো কনস্ট্রাক্টর তো দুইটা হয়ে গেছে। তুমি চিন্তা করো এই দুইটা নরমাল একটা ফাংশন, তাও এই দুইটা কাজ করছে, কিন্তু এই দুইটা কেন কাজ করছে বলো তো? বা এখানে হইতেছেটা কি? সেম নামের দুইটা ফাংশন, দুইটাই কাজ করতেছে। এটা কিছু ফাংশন ওভারলোডিং এর মতো, হ্যাঁ হ্যাঁ এখানে এটার মধ্যে প্যারামিটার। হ্যাঁ ফাংশন ওভারলোডিং হয়েছে, কারণ দেখো এই দুইটা ফাংশনের কিন্তু সিগনেচার আলাদা। একটা হলো দুইটার নাম তো সেমই, একটা হলো দুইটা প্যারামিটার নেয় আর একটা কোনো প্যারামিটার নেয় না। যেটা প্যারামিটার ছাড়া সেটাকে আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর হিসেবে ধরছি। এখন ডিফল্ট কনস্ট্রাক্টর আমরা যে যাতে ইউজ করতে পারি এজন্যই আমরা এভাবে সেট করছি। অনেক সময় লাগে আমাদের যে ইউজার চাইলে ভ্যালু পাস করবে নাকি পরে পাস করবে, এটা ইউজারের ইচ্ছা। আচ্ছা তাহলে বোঝা গেল তো যে কনস্ট্রাক্টর আসলে কিভাবে লিখতে হয়। কনস্ট্রাক্টর লেখা লাগে, ওখানে কোনো ডাটা টাইপ থাকবে না বা কোনো রিটার্ন টাইপ থাকবে না, এরপরে তুমি বাকিটুকু তোমার ইচ্ছা মতো যা তাই করতে পারো। বোঝা গেছে? আচ্ছা কনস্ট্রাক্টরের পার্টটা একদম ছোট। এখন তোমাদের কাজ যেটা থাকবে, তোমাদের কাজটা হলো লাস্ট টাস্কটা যেহেতু মানে লাস্ট ল্যাবের টাস্কটা যেহেতু তোমরা করো নাই, ওইটাই তোমরা আবার করবা। জাস্ট যেখানে আমি গেটার সেটার ইউজ করছি না, গেটার তো গেটার লাগবে, সেটার যেখানে ইউজ করছি যে আমি ভ্যালু সেট করার জন্য একটা সেটার ফাংশন ইউজ করছিলাম, তোমরা সেটার ফাংশনটা ইউজ করে কি করবা, একটা কনস্ট্রাক্টর ইউজ করবা, ঠিক আছে? কনস্ট্রাক্টর ইউজ করবা আর অবশ্যই একটা ডিফল্ট কনস্ট্রাক্টরও রাখবা। বোঝা গেছে টাস্কটা? আমি ওই যে ওই ফাইলটাতে মানে তোমাদের ল্যাব টাস্কের যে ডক ফাইলটা, সেখানে আমি আপডেট দিতে থাকবো, ঠিক আছে? যেমন আজকে ক্লাস শেষে আমি ওখানে লিখে দিব যে তোমার টাস্ক নেক্সট টাস্কটা কি। আচ্ছা আর এই টাস্কগুলোর উপরে কিন্তু আসলে মার্ক আছে। তোমাদের যে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট মানে আমাদের সজীব স্যার আমাদেরকে যেভাবে ক্লাস দিত, উনি প্রত্যেকটা ল্যাবেই উনি মার্ক দিত, প্রত্যেকটা ল্যাবেই টাস্ক দিত আর টাস্কের
অ্যাটেন্ডেন্সের সাথে সাথে মানে মার্কও লিখে রাখতো যে কে কয়টা পারলো কে কয়টা, পরে শেষ পর্যন্ত পরীক্ষার আগে যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের যে মার্কটা সেখানে কিন্তু তোমার ওই মার্কগুলো দেখে দেখে উনি মার্ক বসাইতো। আর তোমাদের ক্ষেত্রেও সিমিলার কিছু একটা হবে, যার কারণে আমিও শিট বানায় রাখছি অ্যাটেন্ডেন্স আর টাস্ক মার্কের জন্য। তোমার টাস্ক গুলো কমপ্লিট করো, ঠিক আছে? করে করে কিভাবে দেখাবো, যেহেতু ল্যাবে হইলে তো আমি তো ওখানেই করতে বলতাম। এখন তো ল্যাবে তোমাদের তোমরা অনলাইনে করতে পারো। অনলাইনে করে জাস্ট আমাকে, অনলাইনে বলতে তুমি নরমালি তোমার কোড ব্লকসেই করো, কোড ব্লকসে করে জাস্ট কোডটা কপি পেস্ট করে যে কোনো একটা পেস্ট বিন বা মানে কোড ডাইরেক্ট ইনবক্সে দিয়ে দিলে সমস্যা। তুমি চাইলে সেটা একটা ডক ফাইল বানিয়ে দিতে পারো, অথবা পেস্ট বিন ইউজ করতে পারো। পেস্ট বিন তো অনেকে হয়তো জানো কিভাবে ইউজ করে। পেস্ট বিনে কোড শেয়ার করা ইজি অনেক। বা কেউ যদি চাও যে আমি আরেকটু ভালোভাবে কি বলে গিট হাবে করবো, আমার জন্য একটা ট্র্যাক রাখা ইজি হবে গিট হাবে করলে, মানে তোমার জন্য ট্র্যাক রাখা ইজি হবে আর কি, যদি গিট হাবে কোড করো সেটাও করতে পারো। ইটস আপ টু ইউ, কিন্তু ডাইরেক্ট ইনবক্সে কোড দিয়ে দিও না, বা কোনো সোশ্যাল মিডিয়াতে ডাইরেক্ট কপি পেস্ট মেরে দিও না, সেটা দেখতে একদমই বিচ্ছিরি, বোঝা যায় না কিছু কোড। আচ্ছা, এটাই তোমাদের টাস্ক থাকবে। আর আহ, তোমরা, আচ্ছা তোমাদের তাহলে বাকি জিনিসগুলো একটু দেখাই। আজকে এমনি পড়ার জিনিসপত্র শেষ, জাস্ট তোমাদের সামনে ল্যাবটা আসলে কিভাবে আগাবে সেটা একটু তোমাদের দেখাবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, স্ক্রিনে দেখো, দেখো এখানে 5টা ফাইল দেখা যাচ্ছে, দেখছো? গুগল ড্রাইভের 5টা ফাইল দেখা যাচ্ছে। এখানে সবগুলা ফাইলই তোমাদের কাছে আমি মানে তোমরা ভিউ করতে পারবা, সবগুলা ফাইলই তোমরা দেখতে পারবা, আমি সবাইকে লিংক দিয়ে রাখবো, ভিউ অ্যাক্সেস থাকবে সবাই। প্রথম ফাইলটা দেখে থেকে শুরু করি, মানে তোমরা কিভাবে ইউজ করবে এই ফাইলগুলো একটু দেখাই তোমাদের। আচ্ছা, প্রথমে আছে এখানে যে অ্যাটেন্ডেন্সের ফাইলটা। অ্যাটেন্ডেন্সের ফাইলে তোমরা দেখতে পারবা আসলে কার কয়টা অ্যাটেন্ডেন্স আছে না আছে, অ্যাটেন্ডেন্স দেওয়া হইলো নাকি ঠিক মতো, আমার কারণ আবার তো মিস যাইতে পারে, ঠিক আছে? সেটা দেখতে পারবা। আর এখানে দেখো উপরে কিছু অ্যাটেন্ডেন্স টাস্ক মার্ক, এইগুলো দেখো লিংকের মতো, ঠিক আছে? এগুলো হলো লিংকের মতো। আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না ফাইলের, এক্সেল ফাইলের? জি ভাইয়া। আচ্ছা দেখো, তাহলে এই যে এখানে অ্যাটেন্ডেন্স আর টাস্ক মার্ক, অ্যাটেন্ডেন্সের এখানে তুমি ক্লিক করলে তোমাকে আরেকটা ফাইলে নিয়ে যাবে, এই ফাইলেরও তোমাদের লিংক থাকবে, তো তোমরা অ্যাক্সেস করতে পারবে। এখানে দেখো এটা 16 তারিখের অ্যাটেন্ডেন্স, তার মানে এখানে দেখাচ্ছে আসলে 16 তারিখে কোন টপিকটা পড়ানো হয়েছিল, ঠিক আছে? কোন টপিক পড়ানো হয়েছিল কোন দিন, এখানে সেই টাস্ক, এটা আলাদা একটা ফাইল, এটাও তোমাদের লিংক দিয়ে রাখবো, এটা তোমরা অ্যাক্সেস করতে পারবা। এখানে ওইটা দেওয়া আছে কি পড়ানো হয়েছিল। আর টাস্কের এখানে চাপ দিলে তুমি লিখতে পারবা যে ওই দিনের কি টাস্ক ছিল, ঠিক আছে? 16 তারিখের কি টাস্ক ছিল, এটা আলাদা একটা ফাইল। এখানে টাস্কের মানে ল্যাব টাস্কের যে ফাইলটা সেটা এখানে বুকমার্ক দেওয়া আছে, তো তোমার লিংক ওইভাবে দেখাবে। আচ্ছা, আর আরেকটা ফাইল আছে এখানে, তাহলে রিসোর্সের একটা ফাইল আছে, এটা হলো আমি যদি মানে ল্যাব টাস্ক বা এই টপিকের ভিতরে কোনো যদি এক্সট্রা রিসোর্স আমি তোমাদেরকে প্রোভাইড করি, সেগুলো তোমরা এইখানে সুন্দর মতো পেয়ে যাবে, ঠিক আছে? এখানে পেয়ে যাবে, এখানে আমি লিংক টিঙ্ক দিয়ে রাখবো, এক্সট্রা যত লিংক আছে স্লাইড হোক যেগুলো সবকিছু এখানে আমি দিয়ে রাখবো লিংক আকারে, ঠিক আছে? আচ্ছা, আর একটা আছে সেটা হলো কোয়েশ্চেন রিপোজিটরি। এখানে তোমরা নিজেদের কোয়েশ্চেন সাবমিট দিতে পারবা, মানে তোমরা চাইলে এখানে জাস্ট কোয়েশ্চেনটা লিখে রাখবা। আর তোমরা যদি এক্সেল কেউ ভালো মতন ইউজ করতে পারো, এখানে তুমি চাইলে অনেক অ্যাটাচমেন্টও দিয়ে রাখতে পারো, সুন্দর করে দেওয়া যায়, অ্যাটাচমেন্ট অ্যাড করে রাখা যায়। তুমি কোনো কোড দেখাইতে চাইলে সেটাও করতে পারো। এটা অনেকে যদি ইউজ করো না, তোমরা ইউজ করা ভালো। তুমি যদি দিয়ে রাখো, আমি টাইম পাইলে আমি অ্যান্সার করলাম বা অন্য কেউ অ্যান্সার করলো, সেখানে অ্যান্সারেরও লিঙ্ক আকারে দিয়ে রাখা হবে। আর তুমি চাইলে তুমি কে মানে অ্যান্সার কে করছে বা কার কোয়েশ্চেন ছিল সেটা তুমি আইডি আকারে লিখে লিখে রাখতে পারো, নাও রাখতে পারো, সমস্যা নাই। আচ্ছা, এটাই just, ঠিক আছে? আর টপিক এটা তো দেখাইছি, কোনটা কোন ক্লাসে কি টপিক পড়া হচ্ছে সেটাই।